গুড মর্নিং স্যার, আপনার কিছু লাগবে? কফির জন্য বলবো? আদিত্য এখনো ফাইলের দিকে তাকিয়ে আছে। উপরে না তাকিয়েই বলল, নাথিং। মিটিং এর জন্য সব রেডি? নিশা একটু হতাশ হলো। এত সেজেগুজে এসেছে তার জন্য, অথচ একটু চেয়েও দেখলো না। তবুও নিশা মুচকি হেসে বলল, ইয়েস স্যার, সব রেডি। এই যে ফাইল, আপনি একটু দেখে নিন। নিশা হাতের ফাইল নিয়ে আদিত্যের একদম কাছে এসে টেবিলের উপর ঝুঁকে ফাইল দেখাতে লাগলো। ফাইল দেখানোর বাহানায় নিজের বডি মুভমেন্ট দেখানোর চেষ্টা করছে। আদিত্য চরম বিরক্ত হচ্ছে নিশার উপর। মেয়েটাকে তার একদমই পছন্দ না। শুধুমাত্র ম্যানেজার আঙ্কেলের মেয়ে দেখে কিছু বলে না, না হলে কবেই জব থেকে বাদ দিয়ে দিত। ম্যানেজার রফিক আদিত্যের বাবার অনেক পুরনো আর বিশ্বস্ত কর্মচারী। আদিত্য গম্ভীর কণ্ঠে নিশাকে বলল, ফাইল রেখে যান, আমি দেখে নিব। আর হ্যাঁ, এটা একটা অফিস, কোনো মডেলিং এর জায়গা না। তাই এখানে এই ড্রেস আপে আর কখনো যেন না দেখি। কথাটা মনে রাখবেন। আমি কিন্তু এক কথা দুবার রিপিট করি না। এখন যান। বেচারি নিশার মুখটা ফাটা বেলুনের মতো হয়ে গেল। কি ভেবে এসেছিল আর কি হয়ে গেল। মন খারাপ করে বেরিয়ে গেল নিশা। এসে গেছেন নবাব জাদি? বাসায় আসার সময় হলো আপনার? কি দরকার ছিল আসার? বাইরেই থেকে যেতেন, ফুর্তি করে বেড়াতেন। বাসায় তো খেটে মরার জন্য আমি আছি, তাই না? আমার হয়েছে যত জ্বালা। বাসার এত এত কাজ নিয়ে আমি খেটে মরছি, আর বিবি সাহেবা বাইরে ফুর্তি করে বেড়াচ্ছে। পড়ালেখা করে যেন একদম জজ ব্যারিস্টার হয়ে যাবে উনি। এইসব যে শুধু কাজে ফাঁকি দেওয়ার ফোন দিই, তা কি আমি বুঝি না? বাসায় ঢুকতে না ঢুকতেই এক দফা রুবিনা বেগমের গলার মধুর বাণী শোনা হয়ে গেল নূরের। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি চিন্তা করো না ছোট মা, আমি এক্ষুনি সব কাজ করে ফেলছি। তুমি যাও, আরাম করো। রুবিনা বেগম একটা ভেঙচি কেটে চলে গেলেন। নূর কাঁধের ব্যাগটা সোফায় রেখে ক্লান্ত শরীর নিয়ে কাজে লেগে পড়ল। সে ভালো করেই জানে রুবিনা বেগম কোনো কাজই করেননি। ওসব শুধু ওকে ছোট করার বলে গেলেন, যা তার রোজকার কাজ। যেন নূরকে কথা না শোনালে তার খাবার হজম হবে না, সে ডায়রিয়া হয়ে মরে যাবে। সব কাজ শেষ করে নূর নিজের রুমে এসে গোসল করে নেয়। গোসল করে বের হতেই দেখে রবি ওর খাটের উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। নূর এগিয়ে গিয়ে দেখে রবি উপরের দিকে তাকিয়ে দাঁত বের করে একা একাই হাসছে। নূর ভ্রুকুচকে একবার উপরের দিকে তাকায়, একবার রবির দিকে, তারপর বলে, কি হয়েছে ভাই, এভাবে হাসছিস কেন? রবি নূরের কথা শুনে লাফ দিয়ে উঠে বসে, মুখে হাসি দিয়ে বলে, ও আপু, তুমি এসে গেছো, বসো বসো। রবি নূরকে টেনে নিয়ে খাটের উপরে বসালো। নূর দেখলো রবি কেমন যেন লাজু। কি ব্যাপার বলতো, স্কুলে কিছু হয়েছে? রবি মাথা ঝাঁকালো, তার মানে হ্যাঁ। কি হয়েছে? আসলে আপু, আমি আমি না মানে করে ফেলেছি। কি করে ফেলেছিস, ঠিক করে বল। আরে ওইটা করে না, ওইটা। কি রে, কিছুই তো বুঝতে পারছি না। এই, তুই কি কারোর সাথে মারামারি করেছিস? আরে ধ্যাৎ, কি বলো, মারামারি করব কেন? আরে আমি তো চুমো দিয়েছি। কি কি দিয়েছিস? রবি একটু লাজুক হেসে বলল, আমি না নিনাকে চুমো দিয়েছি। নূরের মাথায় যেন বাজ পড়ল। নূর কাশতে শুরু করে দিল। নূর ভাবছে আজকে ওদের উপর চুমু দেবতা ভর করেছে নাকি। দুই ভাই বোনই একই কাজ করেছে। রিপা ওর মায়ের রুমে এসে বলল, মা, আমাকে কিছু টাকা দাও তো। কত টাকা লাগবে? 20,000। এত টাকা দিয়ে কি হবে? আসলে আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তাই একটু শপিং করব, তুমি দাও না। গত সপ্তাহে না শপিং করলি, এখন আবার? দেখ, এবার তোর বাবার ব্যবসায় লস হয়ে হচ্ছে, তাই খরচ একটু কমিয়ে চলতে হবে। এমন করছো কেন, দাও না মা। দেখ, তোকে তো আমি সবসময় যা চাস তাই দেই। এমনকি নূরের বাবা নূরের হাত খরচের জন্য যে টাকা দেয়, সেটাও আমি তোকে দিয়ে দেই। তাহলে এবার যখন মানা করছি, সেটা শোন। রিপা কিছু না বলে চলে গেল। মনে মনে শয়তানি হাসি দিয়ে বলল, টাকা তো আমি নিয়েই ছাড়বো, যে করেই হোক। রাত 7:30। সানা ড্রয়িং রুমে সোফায় বসে বসে টিভিতে মোটু পাত্র দেখছে। আবির পেছন থেকে এসে সানার মাথায় চাটি মেরে দিল। সানা মাথায় হাত দিয়ে রাগী লুক নিয়ে আবিরের দিকে তাকালো। আবির সোফায় বসে ফট করে রিমোটটা নিয়ে নিল। সানা বিরক্ত হয়ে গেল। সানা বিরক্ত হয়ে বলল, তোর সমস্যা কি ভাইয়া? সব সময় আমাকে না চালালে তোর ভালো লাগে না? আবির দাঁত কেলিয়ে বলল, না রে, সত্যিই ভালো লাগে না, একদম পেটে গ্যাস্ট্রিক হয়ে যায়। দিব না। এই তোর পড়ালেখা নেই? কলেজে কি শুধু ফ্যাশন শো করতে যাস? কি সারাদিন মোটু পাতলু দেখিস? তোকে এই মোটুর মতো একটা তখন বসে বসে খালি দেখিস।
দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আমি কিন্তু ভাইয়াকে সব বলে দিব, তখন দেখিস কেমন মজা। আরে যা যা বলে দে, আমি কি ভয় পাই নাকি? কিছুক্ষণ পর আবার আবির বলল, আমার কাছে আজকে ধামাকা ব্রেকিং নিউজ আছে তোর আদিত্য ভাইকে নিয়ে। সানা এখন একটু নরম হয়ে আসলো, শান্ত স্বরে বলল, কি নিউজ ভাইয়া, বল না। আবির শয়তানি হেসে আড়মোড়া দিয়ে সোফায়, 2 হাত সোফায় ছড়িয়ে পা দুটো টি টেবিলের উপর রেখে বাদশাহী ভঙ্গিতে বসে বলল। আমার এখন মুড নেই। সানা আবিরের কাজ ঝাঁকিয়ে বিনীতভাবে বলল, বল না ভাইয়া, এমন করছিস কেন? তুই না আমার সোনা মোনা চুনা হ্যান্ড পাম্প হ্যান্ডসাম ভাইয়া, বল না প্লিজ। কিভাবে বলবো বল? দেখ না আমার হাতে পায়ে কি ব্যথা। ইস ইস, কেউ যদি একটু টিপে দিত তাহলে হয়তো বলতে পারতাম, কিন্তু কে করবে বল? এই নির্দয় পৃথিবীতে কি কেউ আছে যে এই অধমের একটু সেবা করবে? আর চোখে সানার দিকে তাকিয়ে ন্যাকা করুণ কণ্ঠে বলছে আবির। সানা ভালোই বুঝতে পারছে আবির এখন সুযোগের সৎ ব্যবহার করছে। ভেতরে ভেতরে রাগে কটমট করছে সানা। ইচ্ছে করছে আবিরের হাত পা না গলাটাই টিপে দিতে, কিন্তু কিছু করার নেই। এখন নিউজটা শোনার জন্য ওকে এখন এই গন্ডারের সেবা করতে হবে। সানা জোরপূর্বক মুখে একটা মেকি হাসি দিয়ে বলল, কেন থাকবে না? এই যে তোমার আতুরের ছোট বোন আছে না, সে কবে কাজে আসবে? আমি দিয়েছি তো তোমার গলা থুকু পা টিপে। সানা দাঁতে দাঁত চেপে জোরে জোরে আবিরের পা টিপতে লাগলো। আবির মুখ টিপে হাসছে। একটু পরে সানা বলল, এখন তো বলো ভাইয়া। কিভাবে বলবো বল? গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। কেউ যদি একটু কফি খাওয়াতো তাহলে হয়তো কথাটা ভালো করে বলতে পারতাম। সানার এখন ইচ্ছে করছে আবিরের মাথা ফাটিয়ে দুভাগ করে দিতে। দাঁত কটমট করে বলল, এখন তো বল ভাইয়া। সানা উঠে রান্নাঘরে যেতেই আবির অট্টহাসিতে ফেটে পড়ল। সানাকে কাবু করার ভালো একটা হাতিয়ার পেয়েছে। একটু পর সানা কফি নিয়ে এলো, আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, খেয়ে নাও, তারপর চুপচাপ বলো কি হয়েছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু খুব ভালো হবে না বলে দিলাম। আবির বুঝতে পারছে সানা বেশি ক্ষেপে গেছে। একে আর কিছু বলা যাবে না, না হলে হিতে বিপরীত হতে পারে। তারপর গলাটা ছেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলবোই তো, তুই আমার এত সেবা করলি, তার ফল তো তোকে দিতেই হবে। বস এখানে বলছি। সানা খুশি হয়ে সোফায় বসে পড়ল। আবির উৎসাহ নিয়ে বলল, জানিস আজকে ভার্সিটিতে কি ইতিহাস হয়েছে? কি হয়েছে, কি হয়েছে? আজকে একটা মেয়ে একটা মেয়ে? আদিত্যকে আদিত্যকে? আদিত্যকে আদিত্যকে কি? বল না জলদি। চুমু দিয়েছে। সানা যেন বড়সড় একটা শখ খেলো। ও হা হয়ে বসে রইল, কোনো নড়াচড়া করছে না। আবির সানার এমন চুপ থাকা দেখে ওর মুখের সামনে হাত নাড়াতে নাড়াতে আস্তে করে ডাকলো, সানা, সানা, আর ইউ হিয়ার মি? কয়েক সেকেন্ড পর ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল। আয়া! আবির সাথে সাথে নিজের কান চেপে ধরল। কি বলছিস ভাইয়া? সত্যি? কে, কখন, কিভাবে? হাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আবির বিরক্ত হয়ে বলল, এই তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে কেউ চিল্লায়? ইস, আমার কানটা শেষ। এদিকে সানার চিৎকারে বাড়ির সবাই ছুটে এসেছে। সানার বাবা বলল, কি হয়েছে সানা, চিৎকার করলে কেন? হ্যাঁ মা, কি হয়েছে বলো, কোথায় ব্যথা পেয়েছো? সানা পড়ে গেল মহা মুশকিলে। সবাইকে এখন কি বলবে? সানার চাচি তুলি বলল, ইয়েস, টেল হোয়াট হাপানি? সানার চাচির এমন ইংলিশে সবাই অভ্যস্ত, তাই ওরা তেমন রিয়েক্ট করলো না। বেচারি তুলি বেগমের ইংলিশ বলার খুব শখ, কিন্তু সে ইংলিশ বললে মনে হয় ইংলিশের 14 গোষ্ঠী উদ্ধার করছে। সানা মেকি হেসে বলল, আসলে তেলাপোকা দেখেছি তো, তাই ভয়ে চিৎকার করেছি। আরে আদিত্য, তুমি ইউ হাউ আছো? আদিত্য মুচকি হেসে বলল, আমি ভালো, তোমরা সবাই কেমন আছো? উই গুড আছে। ইউ কাম ভিতরে। তুলি বেগম সরে যেতেই আদিত্য ভেতরে ঢুকলো। সানা
আদিত্যকে দেখে খুশি হয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। ভাইয়া তুমি এসেছো, তুমি খুব পচা, আমার কথা একটুও মনে হয় না তোমার। আদিত্য দুহাতে সানাকে জড়িয়ে নিয়ে বলল, কে বলেছে মনে পড়ে না? আমার পিচিটাকে কি আমি ভুলতে পারি? একটু পরে সবাই একসাথে ডিনার করতে বসলো। আদিত্যর চাচা আহনাব বললেন, আদিত্য, তুমি বাসায় কাজ ভালোই দেখাশোনা করছো, তা এই হতচ্ছাড়াকে একটু কাজকর্ম শেখাও। সারাক্ষণ শুধু আড্ডা দিয়ে বেড়ায়, ওকেও বলো অফিসে বসতে। আবির বলে উঠল, এসব কি বলছো বাবা? এই ছোট ছেলেটাকে তুমি এই বয়সে কাজে ঠেলে দিতে চাও? এটা তো ঘোর অন্যায়। আহনাব সাহেব ভ্রু কুচকে বললেন, আদিত্য তোমার মাত্র 2 মাসের বড়, সে পারলে তুমি পারবে না কেন? আদিত্য বলে উঠল, থাক না চাচু, এমবিএটা শেষ হোক, তারপর না হয় বসবে। আবির হেসে বলল, একমাত্র তুই আমারে বুঝোস। আই লাভ ইউ ভাই। সানা এতক্ষণ চুপ থাকলেও এখন আর পারছে না। হঠাৎ বলে ওঠে, বড় ভাইয়া আজকে নাকি তোমাকে একটা মেয়ে চুমু দিয়েছে। আদিত্য বেচারা কেবলই পানির গ্লাস হাতে নিয়ে মুখে দিয়েছিল। সানার এমন কথায় গলায় পানি আটকে বিষম উঠে কাশি শুরু হয়ে যায়। বড়রা চরম অস্বস্তিতে পড়ে যায়। তুলি বেগম মুখ টিপে হাসছে। আবিরের চরম রাগ লাগছে সানার উপর। মেয়েটার পেটে একটা কথাও পচে না, এভাবে সবার সামনে বলে কেউ ডাফার একটা। এখন আদিত্য আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহ, এইবারে বাঁচিয়ে দাও, আর কখনো এই ডাফারকে কিছু বলবো না। আদিত্য কোনো রকমে কাশি থামিয়ে সানাকে ধমকে সুরে বলল, কে বলেছে এসব ফালতু কথা তোকে? কথাটি বলে আদিত্য অগ্নি চোখে আবিরের দিকে তাকালো, যেন চোখ দিয়ে ভস্য করে দিবে। ও ভালো করেই জানে এই কথা আবিরই বলেছে সানাকে। আদিত্যের বাবার অস্বস্তি লাগছিল ছোটদের এমন কথাবার্তায়, তাই তিনি বললেন, আমি রুমে যাই ঔষধ নিতে। আদিত্যর চাচা চাচিও চলে গেলেন। আবির আদিত্যের এমন তাকানো দেখে ভয়ে শেষ। সে কোনো রকমে এখান থেকে কেটে পড়ার উপায় খুঁজছে। সানা বলল, যে যাই বলুক না কেন, সত্যি কিনা তাই বলো। আদিত্য গলা খাকারি দিয়ে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, এমন কিছুই না, মেয়েটাকে র্যাগিং করা হয়েছিল তাই এমন করেছে। তার মানে কথাটা সত্যি? ওয়াও, মেয়েটা দেখতে কেমন বলো না। আদিত্য হালকা ধমক দিয়ে বলল, আমি কি এসব দেখে বেরিয়েছি নাকি? তুই যা শুয়ে পড়, রাত অনেক হয়েছে। নূর বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, না জানি কাল কি হবে, কি শাস্তি দিবে। এক কাজ করি, কাল যাবই না, তাহলে আর কিছু করতে পারবে না। কিন্তু কতদিন না যেয়ে থাকবো? এক সময় না এক সময় তো যেতেই হবে। তখন যদি শাস্তি আরো বেশি করে দেয়, আল্লাহ তুমি রাতের ভিতর ওনার মাথা থেকে সব ভুলিয়ে দাও, ওনার যেন কিছু মনেই না থাকে। এসব আকাশ কুসুম ভাবতে ভাবতেই একসময় নূর ঘুমিয়ে পড়ে। আদিত্য মাত্রই ফ্রেশ হয়ে এসে বিছানায় গাটা এলিয়ে দিয়েছে। চোখ দুটো বন্ধ করতেই ওর সামনে ভেসে উঠল নূরের সেই ভীত চেহারা। আদিত্য ঝট করে চোখ খুলে উঠে বসলো। ভাবছে কি হচ্ছে এসব? নূরের চেহারা কেন দেখতে পেলাম আমি? আদিত্য মাথাটা একটু ঝাঁকিয়ে নিজেকে শান্ত করে আবার শুয়ে পড়ল এবং আবারও একই ঘটনাই হলো। আদিত্য আবার উঠে বসলো। কেমন যেন অস্থির অস্থির লাগছে ওর। বুকের বাম পাশে যন্ত্রটা খুব দ্রুত গতিতে বিট করছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আদিত্য উঠে দাঁড়িয়ে কতক্ষণ ঘরের ভেতর পায়চারি করতে থাকে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বারবার শুধু নূরের চুমু দেওয়ার কথাই মনে পড়ছে। আদিত্য নিজের উপরই চরম বিরক্ত। আজ পর্যন্ত দেশ বিদেশের কত সুন্দর সুন্দর মেয়েরা ওকে নিজের শরীর দেখিয়ে কাবু করতে চেয়েছে, অথচ ও কখনো তাদের দিকে ফিরেও তাকায়নি। আর আজ কিনা ও সামান্য একটা মেয়ের চুমুতেই কুপকাত হয়ে গেল। আদিত্য আর না পেরে নিজের টি শার্টটা খুলে ওয়াশরুমে যেয়ে শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাখানিক শাওয়ার নেওয়ার পর আদিত্য বেরিয়ে আসে। এখন একটু ঠিক লাগছে। তারপর আবার যে শুয়ে পড়ে, তবুও ঘুম আসছে না। আদিত্য ভাবে সব দোষ ওই মেয়েটার, ওর জন্য এসব হচ্ছে। কাল একবার পাই, তারপর মজা বুঝাবো। সারা রাত এপাশ ওপাশ করতে করতে ভোরের দিকে ঘুম আসে আদিত্যর। সকালবেলা আদিত্য রেডি হয়ে নিচে এসে দেখে সবাই নাস্তা করছে। ও এসে চেয়ার টেনে বসে পড়ে। আবির জিজ্ঞাসা করে, এখন কি অফিসে যাবে? না, ক্যাম্পাসে যাব। আবির অবাক হয়ে যায় আদিত্যর কথায়। আদিত্য কখনো ইম্পর্টেন্ট কিছু না হলে কিংবা আবির আর তাসির ফোন না করলে ক্যাম্পাস যায় না। তো আজ কি হয়ে গেল? আবির বাঁকা হেসে আদিত্যের দিকে ঝুঁকে আস্তে করে বলল, কেন ভাই, আজ হঠাৎ কেন?
কারণ ছাড়াই ক্যাম্পাস? ঘটনা কি ব্রো? নাকি কাউকে মিস করছো? আদিত্য গলা ঝেড়ে থতমত খেয়ে বলল, এমন কিছুই না, সামনে এক্সাম, তাই ভাবছি এখন রেগুলার যাব। সানা বলল, ভাইয়া আমাকে কলেজে ড্রপ করে দিয়ে যাও। ঠিক আছে চল। তারপর ওরা সবাই বেরিয়ে গেল। ভার্সিটিতে এসে নূর ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কোথাও আদিত্য আছে কিনা দেখার জন্য। আদিত্যকে দেখতে না পেয়ে নূর খুশি হয়ে গেল। ভাবলো হয়তো আজ আসেনি, মনে হয় উনি সব ভুলে গেছেন। এটা ভেবেই নূর খুশি মনে ক্লাসে গেল। কিন্তু নূরের এই খুশি বেশিক্ষণ টিকলো না। ক্লাস শেষ করে নূর আর তানি একসাথে বের হতেই একটা 14-15 বছরের ছেলে ওদের সামনে এসে নূরকে বলল, আপা, আপনারা আমার সাথে যাইতে কইছে ভাইজান। ওরা দুইজনই ভ্রু কুচকে তাকিয়ে রইল। তারপর তানি জিজ্ঞেস করলো, কে ভাইজান? কিসের ভাইজান? আর কোথায় নিয়ে যাবে নূরকে? আদিত্য ভাইজান ডাকছে এই আপারে। আদিত্যর কথা শুনে নূরের আবার ভয় শুরু হয়ে গেল। তার মানে লোকটা ভোলেনি, ওকে শাস্তি দিয়েই ছাড়বে। তানি নূরের কাঁধে হাত দিয়ে বলল, এত ভয় পাস না, আমি আছি তো, চল গিয়ে দেখি কি বলে। তানি আর নূর ছেলেটার পিছে পিছে যাচ্ছে। ছেলেটা ওদের ক্যাম্পাসের পিছন সাইডের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে লোকজন তেমন নেই বললেই চলে। এটা দেখে নূরের ভয় আরো বাড়তে শুরু করলো। তানির হাত শক্ত করে ধরে আস্তে করে বলল, এমন নির্জন জায়গায় কেন ডেকেছে? কোনো খারাপ কিছু করবে না তো? আমার ভীষণ ভয় করছে। তানি আশ্বস্ত করে বলল, আরে না, উনি তেমন লোক না, তুই অযথায় চিন্তা করছিস। আমি আছি তো তোর সাথে, মনে সাহস রাখ। আর একটু এগিয়ে যেতেই ওরা দেখলো আবির আর তাসির ক্যাম্পাসের ভবনের সাথে দাঁড়িয়ে আছে। ওরা তিনজন ওদের কাছে এসে দাঁড়ালো। আবির তানির উদ্দেশ্যে বলল, হাই কিউটি, কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আবির মুচকি হেসে বলল, কুল। তুমি নূর, তাই না? নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আদিত্য তোমার জন্য ওয়েট করছে, যাও। ওই যে ওই বেঞ্চটাতে বসে আছে। আবির হাত দিয়ে ইশারা করে দেখালো। নূর ওদিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। তারপর তানির হাত ধরে এগোতে লাগলেই আবির তানিকে থামিয়ে দিয়ে বলে উঠল, আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? আদিত্য নূরের সাথে কথা বলবে। তুমি যে কি করবে? তুমি এখানেই থাকো। নূর অসহায় চোখে তানির দিকে তাকালো। তানি আবিরকে বলল, আসলে ও একা ভয় পাচ্ছে, আমি একটু সাথে যাই প্লিজ। তাসির এতক্ষণে নূরের উদ্দেশ্যে বলে উঠল, ভয়ের কিছু নেই। আদিত্য রাগী হলেও খারাপ ছেলে না, মেয়েদের যথেষ্ট সম্মান করে, তাই একদম নিশ্চিত হয়ে যেতে পারো তুমি। তানিও নূরকে চোখের ইশারায় আশ্বস্ত করে যেতে বলল। অজ্ঞতা নূর একাই সামনে এগুলো। এদিকটায় কোনো লোকজন নেই, একদম নির্জন পরিবেশ। চারিদিকে নানা ধরনের গাছগাছালি, পায়ের নিচে শুকনো পাতার প্রস্তর পড়ে আছে। নূর আর একটু এগিয়ে যেতেই দেখলো সামনে বিশাল একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চের উপর বসে আছে আদিত্য। মুখ দেখা যাচ্ছে না, শুধু পিঠের অংশ দেখা যাচ্ছে। নূর দুরু দুরু বুকে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল। নূর চলে যেতেই তানি আবিরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এদিক কোনো লোকজন নেই কেন? আবির মুচকি এসে বলল, এদিকে জনসাধারণে আসা নিষেধ, শুধু ভিআইপিরাই আসতে পারবে। কেন নিষেধ কেন? ক্যাম্পাস যেহেতু সবারই সমান অধিকার থাকা উচিত। আবির মাথা নাড়িয়ে হেসে বলল, ম্যাডাম, এখানে সবাইকে আসার সুযোগ দিলে এই জায়গাটা আর এমন সুন্দর থাকবে না, চিড়িয়াখানা বানিয়ে ফেলবে। আর ছেলে মেয়েদের জন্য এটা হয়ে উঠবে বোটানিক্যাল গার্ডেন। এখানে এসে সবাই নোংরামি শুরু করে দিবে। বুঝতে পেরেছেন মিস অধিকার মন্ত্রী? তানি একটু হেসে দিল। আবিরও মুচকি হেসে বলল, তোমার হাসিটা কিউট, একদম তোমার মতো। তানি লজ্জা পেয়ে গেল। তারপর কথা ঘোরানোর জন্য বলল, আচ্ছা, আপনারা দুজন এখানে দাঁড়িয়ে আছেন কেন? হঠাৎ করে কেউ যাতে চলে না আসতে পারে তাই দাঁড়িয়ে আছি। আদিত্য চায় না কেউ ওদের একসাথে দেখুক। মানুষ দেখলে শুধু শুধু নানান ধরনের গুজব ছড়াবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের দেখলে এদিকে কেউ আসবে না। তানি আবিরের কথা শুনে মনে মনে স্বস্তি পেল। যাক, তাহলে নূরকে নিয়ে আর তেমন ভয় নেই। নূর বেঞ্চের পাশে এসে দাঁড়াতেই আদিত্য মাথা তুলে নূরের দিকে তাকালো। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিত্য কিছুক্ষণ মুগ্ধ হয়ে চেয়ে রইল। আদিত্য ভেবে পায় না কি আছে এই মেয়েটার মাঝে, যা এই সাদমান শাহরিয়ার আদিত্যর মাথা হ্যাং করে দিয়েছে। কিছুক্ষণ পর আদিত্য নিজেকে সামলে নিয়ে নূরের দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে বলে ওঠে, দাঁড়িয়ে আছো কেন, বসো। নূর কাপা গলায় আস্তে করে বলে, না না, আমি ঠিক আছি, আপনি বলুন কি বলবেন। বসতে বলেছি বসো। আমি কথা রিপিট করা পছন্দ করি না।
আদিত্যর এমন গম্ভীর কণ্ঠের কথা শুনে নূর সাথে সাথে বসে পড়ে। যেহেতু আদিত্য বেঞ্চের মাঝখানে বসে আছে, তাই নূর চেয়েও বেশি একটা দূরে বসতে পারে না। তারপর বেঞ্চের একদম কিনারা ঘেঁষে এমনভাবে বসে যে একটু নড়লেই ধপাস করে পড়ে যাবে। নূর কোনো রকম নড়াচড়া না করে একদম রোবটের মতো বসে থাকে, যেন ওর মাথায় কেউ পিস্তল ঠেকিয়ে বলেছে যে নড়লেই গুলি করে দিবে। নূরের কাণ্ড দেখে আদিত্য নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট কামড়ে মুচকি হাসছে। তারপর আবার মুখটা গম্ভীর করে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এভাবে বসেছো কেন? দেখে তো মনে হচ্ছে দুজনের মাঝে ভারত বাংলাদেশের বর্ডার। ঠিক করে বসো। নূর আমতা আমতা করে বলল, না না, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। তোমাকে তো দেখছি সব কথাই দুবার বলতে হয়, একবারে কথা কানে যায় না। বললাম না ঠিক করে বসো। তানি বেচারি আবারও ভয় পেয়ে আদিত্যের আর একটু কাছে যে ঠিক হয়ে বসে। নূর কাছে এসে বসতেই আদিত্যের নাকে মিষ্টি একটা ঘ্রাণ এসে লাগলো, একদম বেলি ফুলের মতো ঘ্রাণ। আদিত্য চোখ বন্ধ করে কতক্ষণ ঘ্রাণ উপভোগ করতে লাগলো। আদিত্য যেন আবারও হারাতে শুরু করলো এক অজানা নেশায়। ওর মস্তিষ্ক যেন বন্ধ হয়ে যাচ্ছে। বলুন, কি 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 শাস্তি দেবেন? ভয়ে ভয়ে বললাম। হঠাৎ নূরের কথায় আদিত্যের ধ্যান ভাঙল। ও অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ শাস্তি, হ্যাঁ তোমাকে তো শাস্তি দিতেই হবে। আদিত্যর ঘোর এখনো পুরোপুরি কাটেনি। আদিত্য ঘোরের মাঝে বলে ফেলল, তোমার শাস্তি হলো নূরের দম বন্ধ কর অবস্থা। না জানি কি শাস্তি দেয়। তোমার শাস্তি হলো তুমি রোজ আমাকে একটা করে চুমু দিবে। নূর 820 ভোল্টের একটা ঝটকা খেলো। নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না। উনি কি পাগল হয়ে গেল নাকি? কি বলছে এসব? আদিত্যর যখন বুঝতে পারলো ও কি বলে ফেলেছে, ও নিজের কথাই নিজেই চরম অবাক হয়ে গেল। সাথে সাথে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলল, হোয়াট হ্যাভ ইউ গন ম্যাড আদি? কি বলছিস এসব? আমি তো ওকে শাস্তি দিতে এসেছিলাম। তাহলে এটা কি বললাম? যার এক ইশারায় মেয়েরা বেডে চলে আসবে, সে আমি কিনা একটা মেয়ের কাছে বেহায়ের মতো চুমু যাচ্ছি? এতটা নির্লজ্জ কবে থেকে হয়ে গেলাম আমি? মাথাটা সত্যি গেছে আমার। সব এই মেয়েটার দোষ। মেয়েটার সামনে আসলেই আমার সব এলোমেলো হয়ে যায়। আবিরের ভাষায় যাকে বলে কেমিক্যাল লোচা হয়ে যায়। কি 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 করছেন আপনি? নূরের কথায় আদিত্যর ভাবনায় ছেদ পড়ে। আদিত্য আবার মাথা ঘুরিয়ে নূরের দিকে তাকায়। মেয়েটা কেমন চুপসে ভীতু হয়ে বসে আছে, না জানি কি ভাবছে আমার ব্যাপারে। আদিত্য কিছু একটা ভেবে বাঁকা হেসে মনে মনে বলেই যখন দিয়েছি তখন দেখা যাক কি হয়। দেখি নূর কি বলে, একটু মজা নেওয়া যাক। আদিত্য একটু গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে নূরকে বলে, ঠিকই বলেছি। তুমি জানো আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি। হঠাৎ করে এমন একটা ঘটনা হওয়ায় আমি শান্তি পাচ্ছি না। কাল সারা রাত ঘুমাতে পারিনি। এখন তুমি যেহেতু এই অশান্তি দিয়েছ, এর সমাধানও তুমি করবে। তাই তোমার শাস্তি এটাই যে তুমি রোজ আমাকে একটা করে চুমু দিবে। আদিত্যের সব কথা নূরের মাথার উপর দিয়ে যাচ্ছে। ও কিছুই বুঝতে পারছে না। নূর এখন কি করবে ভেবে পাচ্ছে না। নূরের এমন কনফিউজিং চেহারা দেখে আদিত্যের অনেক হাসি পাচ্ছে। নূরকে আরো একটু ভয় দেখানোর জন্য বলল, আর তুমি তো জানোই আমার কথা না মানলে আমি কি করতে পারি। এখন তুমি বলো কি করবে। নূর এবার সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেল। উনি যদি সত্যি আমার বাসায় ফোন করে বলে দেয় তখন? ছোট মা তো এমনিতেই ছুতো খোঁজে কিভাবে আমার পড়ালেখা বন্ধ করা যায়। আর এটা শুনলে তো উনি তিলকে তাল বানিয়ে আমি পড়ালেখা বন্ধ করে দিবে। আমার সেই আশাটাও মাটি হয়ে যাবে। না না, আর ভাবতে পারছে না নূর। এত কষ্ট করে এত দূরে সে এভাবে সব শেষ হয়ে যেতে দিবে না ও। আদিত্য দেখলো নূরের মুখখানা ভয়ে কাদো কাদো হয়ে গেছে। না থাক, আর বেশি ভয় দেখানো যাবে না। আবার যদি সেদিনের মতো কেঁদে ফেলে। আদিত্য মনে মনে এসব ভেবে যখনই বলতে যাবে নূরকে যে ও শুধু মজা করছিল, তখনই নূর ফট করে বলে ফেলল, আমি রাজি। আদিত্য চোখ বড় বড় করে অবাক হয়ে নূরের দিকে তাকালো। ওর বিশ্বাসই হচ্ছে না যে নূর সত্যি সত্যি রাজি হয়ে গেছে। মানে সে সত্যি রোজ আমাকে চুমু দিবে। ভাবতেই আদিত্যের মনের ভেতর কেমন যেন ভালো লাগা কাজ করে। যদিও সে জানে ব্যাপারটা কেমন অরুচিকর হয়ে যায়, বিশেষ করে নূরের মতো একটা মেয়ের জন্য। অজানা একটা ছেলেকে এভাবে চুমু দেওয়াটা নিশ্চয়ই অস্বস্তিকর একটা ব্যাপার। তবুও কেন যেন আদিত্যর মানা করতে ইচ্ছে করছে না। না হয় আজ একটু বেহায়ে হলাম। আদিত্য একটু গলা ঝেড়ে বলল, আর ইউ শিওর? নূর কি বলবে বুঝতে পারছে না। ও তো তখন ওর পড়ালেখার চিন্তা করতে করতে কোনো কিছু না ভেবে ফট করে হ্যাঁ বলে ফেলেছে। কিন্তু এখন কি করবে, কিভাবে করবে কাজটা? বলেই যখন দিয়েছে, মানাও তো করতে পারছে না। মানা করলে যদি আবার বাসায় ফোন দেয় তখন? না না, তা হতে দেওয়া যাবে না। আজকের মতো রাজি হয়ে এখান থেকে চলে যাই, পরেরটা পরে দেখা যাবে। নূর আর কিছু না ভেবে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়।
আদিত্যের ঠোঁটের কোণে মুচকি হাসি চলে আসে, কিন্তু ও নূরকে বুঝতে দিতে চায় না যে ও এই ব্যাপারে খুশি, তা না হলে নূর ওকে বেহায়া ভাবতে পারে। আদিত্য নূরকে বোঝাতে চায় যে ও শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্যই এসব করছে, তাই মুখটা একটু গম্ভীর করে বলে, ঠিক আছে তাহলে প্রতিদিন ক্লাস শেষে এখানে চলে আসবে, আমি এখানে ওয়েট করব তোমার জন্য। এখানে কেউ তেমন আসে না, তাই তোমাকে কেউ দেখতেও পাবে না, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার সাথে খারাপ কিছু করব না, এটা শুধু তোমাকে শাস্তি স্বরূপ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? নূর মাথা ঝাঁকালো, মানে সে বুঝতে পেরেছে। এদিকে তাসির দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে আবিরকে বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার তো পা লেগে গাছ হয়ে ফলও ধরে গেল। আবির হেসে বলল, আমার মনে হচ্ছে আমরা এই বয়সে স্কুল কলেজের স্টুডেন্টের মতো আমাদের ফ্রেন্ডকে পাহারা দিচ্ছি প্রেম করার জন্য। তানিও হেসে দিল। আবির কিছু একটা ভেবে দুষ্টু হেসে বলল, এই তাসির, চল তো দেখি বেটা কি করে আমাদের এখানে দাঁড় করিয়ে রেখে। এই প্রথম কোনো মেয়ের সাথে এভাবে কথাবার্তা বলছে, তাও আবার একা একা। ব্যাপারটা কি সামান্য নাকি? চল না দেখি। পাগল হয়েছিস? আদিত্য দেখলে রাগ করবে। আরে আমরা কি ওখানে যাব নাকি? এখন থেকেই উকি দিয়ে দেখব। তানি উৎসাহ নিয়ে বলল, আমারও দেখতে ইচ্ছে করছে, চলেন দেখি কি হচ্ছে ওইখানে। তাসিরও রাজি হয়ে গেল। তারপর ওরা ভবনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শুধু মাথাটা সামান্য বের করে উকি দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু দাঁড়িয়ে থাকলে শুধু সামনে যে ব্যক্তি আছে সেই দেখতে পায়। তাই ওরা একটু নিচের দিকে ঝুঁকে একজন আরেকজনের মাথার উপর দিয়ে দেখার চেষ্টা করলো। সবার নিচে তাসিরের মাথা, তার উপর আবিরের, তার উপর তানির মাথা রেখে ওরা দেখতে শুরু করলো। আদিত্য একটু খ্যাক করে গলা ছেড়ে বলল, তাহলে আজকেরটা দিয়ে দাও। নূর প্রচুর অস্বস্তিতে পড়ে গেল, মাথা নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে আর হাত কসলাচ্ছে। হ্যাঁ তো বলে দিয়েছে, কিন্তু করবে কিভাবে? চুমু না দিয়ে তো এখান থেকে যেতেও পারছে না। বেচারি পড়ে গেছে মহা মুশকিলে, ভয় আর লজ্জায় আদিত্যের দিকে তাকাতেই পারছে না। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে বলল, ঠিক আছে আমি চোখ বন্ধ করে নিচ্ছি, তাহলে আর তোমার সমস্যা হবে না। বলে আদিত্য চোখ বন্ধ করে বসে রইল। নূর ধীরে ধীরে মাথাটা উঠিয়ে দেখল আদিত্য চোখ বন্ধ করে বসে আছে। নূর ইতস্তত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, তারপর চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে তৈরি করলো। চোখ বন্ধ করেই মুখটা আদিত্যর দিকে নিয়ে গেল। হাত পা প্রচণ্ড কাঁপছে নূরের। নূর যত আদিত্যের কাছে আসছে ততই যেন নূরের শরীর থেকে আসা মিষ্টি বেলি ফুলের ঘ্রাণটা আরো গাঢ় হয়ে আদিত্যের নাকে লাগছে। আদিত্যের হার্টবিট তীব্র গতিতে চলছে, যেন এখনই বুক ফেটে বেরিয়ে আসবে। হঠাৎ গালে ঠোঁটের ছোঁয়া পেল আদিত্য, সাথে সাথে আদিত্যর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। বুকের ভেতর যেন ঢোল বাজতে শুরু হলো, সারা শরীরে এক অদ্ভুত শিহরণে ছেয়ে গেল। শক্ত হয়ে বসে থাকা শরীরটা হঠাৎ ঢিলা হয়ে গেল। ঠোঁটের কোণে চলে এলো এক তৃপ্তিময় হাসি। কাল থেকে যে অস্থিরতায় ভুগছিল তা যেন এক নিমিষে দূর হয়ে গেল। আর নূর, সে তো চুমু দিয়েই ভোদর, যেন চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। আদিত্য এখনো চোখ বন্ধ করে বসেই আছে, তার হুঁশই নেই যে নূর চলে গেছে। তাসিররা ওদের দিকেই উকি দিয়ে তাকিয়েছিল। হঠাৎ দেখলো নূর আদিত্যকে চুমু দিচ্ছে। ওরা তিনজনই যেন 880 ভোল্টের ঝটকা খেলো। এমন একটা ঘটনার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। হঠাৎ এমন ঝটকা খাওয়ায় তাসির তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, যার ফলে আবির আর তানিও হুমড়ি খেয়ে নিচে পড়ে একজন আরেকজনের ওপর। সবার নিচে তাসির, তার উপর আবির, তার উপর তানি। নাসির নিচে থাকায় একটু বেশি ব্যথা পায়। ও চেঁচিয়ে বলে, আহ, গেল রে, আমার কোমরটা গেল। এই ওঠ তোরা। তানি আবিরের উপর এভাবে পড়ে ভীষণ লজ্জায় পড়ে গেল। তাড়াতাড়ি করে উঠে গা ঝাড়তে লাগলো। আবির উঠে তানিকে বলল, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? তানি মাথা ঝাঁকিয়ে না বোঝালো। তাসির বিরক্ত হয়ে বলল, ভাই, এই অধমের উপরে একটু নজর দে, আমিও আছি এখানে। কোমরটা তো ভেঙেই দিয়েছিস, এখন একটু হাতটা তুলে ধর, একটু সহায় হ। আবির তাসিরের হাত ধরে উপরে তোলে, তারপর দুজনই কাপড় ঝাড়তে থাকে। আবির তানির দিকে তাকিয়ে দেখে কেমন অস্বস্তি বোধ করছে, হয়তো এইভাবে ওদের উপর পড়ে যাওয়ায় লজ্জা পাচ্ছে। আবির তানিকে স্বাভাবিক করার জন্য বলল, তানি হেসে দিল। আবিরও দুষ্টু হেসে চোখ টিপ মেরে বলল, হাসি তো ফাঁসি। ওদের কথার মাঝে তানি দেখল
নূর দৌড়ে চলে যাচ্ছে। তানিও নূরকে ডাকতে ডাকতে ওর পেছনে দৌড়ালো। আবির আর তাসির চলে গেল আদিত্যর কাছে। আবির আর তাসির আদিত্যর কাছে এসে দেখলো আদিত্য চোখ বন্ধ করে বসে মুচকি আসছে। ওরা দুজন ভ্রুকুচকে আদিত্যের দিকে চেয়ে রইল। তারপর আবার একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কেউ কিছু বুঝেছে কিনা। অতঃপর দুজনেই মাথা নাড়িয়ে বোঝালো তারা কিছু বুঝতে পারছে না। আবির নিজের হাত দুটো আদিত্যের মুখের সামনে নাড়াতে লাগলো। না, কোনো হেলদোল নেই। আবির দুষ্টু হেসে তাসিরকে বলল,